আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের 2 নম্বর পর্ব নিয়ে। প্রথম পর্বে আমরা মূলত এই অর্থনীতি তৃতীয় অধ্যায়ের প্রথম যে অংশগুলো ছিল সেই অংশগুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি। আজকে তার পরবর্তী যে অংশগুলো আছে, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন এবং আমরা উৎপাদন যে বিধি রিলেটেড বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, 2 ধরনের বিধি আছে, তার মধ্যে একটা বিধি আমরা মূলত আজকে আলোচনা করব। তো আমরা বেশি সময় নষ্ট না করে আমাদের যে আজকের যে আলোচনা সেই উৎপাদন রিলেটেড বিষয়গুলো সেটা আলোচনা শুরু করি। এবং আজকের যে টপিকটা, এই টপিকটা পরীক্ষার জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট, এই জন্য সবাই একটু গুরুত্ব সহকারে খুব ভালোভাবে দেখবা। এখান থেকে অনেকবার সৃজনশীল আসছে। তো তাহলে আমরা সময় নষ্ট না করে আমাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে চলে যাই। দেখো, সর্বপ্রথম আমরা যে জিনিসটা বোঝার ট্রাই করব সেটা হলো মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। এটা আগে ধারণা রাখি। দেখো, আমরা কিন্তু যে দ্বিতীয় অধ্যায় যখন পড়ছিলাম তখন কিন্তু একটা টপিক আলোচনা করছিলাম, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ। তোমাদের কি মনে আছে? আমরা কিন্তু ওইটা খুব সুন্দরভাবে তোমাদের আলোচনা করে দিছি, মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ। ওইখানে যেমন আলোচনা করছিলাম মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ, ঠিক একই এখানে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। জাস্ট ওইখানে ছিল উপযোগ, এখন এখানে আসবে হলো উৎপাদন। এখন উপযোগের ক্ষেত্রে যে যে বিষয়গুলো ছিল তখন সেই বিষয়গুলো আসছিল। এখন উৎপাদনের রিলেটেড যে যে বিষয়গুলো আছে তো এখন শুধু সেই বিষয়গুলো আসবে। তাছাড়া আহামরি কোনো পার্থক্য হবে না। তো দেখো কি কি আমরা বিষয়গুলো লক্ষ্য করব বা লক্ষ্য করতে পারি। তো দেখো, মোট উৎপাদন বিষয়টাকে কী, সর্বপ্রথম এটা বুঝি। দেখো, মোট উৎপাদন বিষয়টা কি, মোট উৎপাদন দ্বারা কি বোঝানো হয়। মোট উৎপাদন যেটাকে মূলত ইংরেজিতে বলা হয় টোটাল প্রোডাকশন, বা সংক্ষেপে এটাকে টিপি দ্বারা প্রকাশ করা হয়। কী দ্বারা? টিপি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন দেখো, মোট উৎপাদন বিষয়টা কি, নর্মালি কিন্তু এটা বোঝা যায়। মোট উৎপাদন মানে কি, তুমি যতগুলো উৎপাদন করতেছ, এই যে বিভিন্ন উপকরণ নিয়োগের ফলে, তোমার অর্থ বিনিয়োগের ফলে, মানে যেটাই করো, যাই করো না কেন, তোমার যতগুলো উৎপাদন হচ্ছে এই সবগুলো উৎপাদন টোটাল করি এক জায়গায় করে যেটা হয় সেটা হলো কি মোট উৎপাদন। তো এই সংজ্ঞাটাই একটু ভালোভাবে এখানে দিছে যে উপকরণে বিভিন্ন পরিমাণ, উৎপাদনের উপকরণে বিভিন্নগুলো পরিমাণ আছে। কখনো তুমি মনে করো টাকাটা বেশি দিলে, কখনো শ্রমিকটা বেশি দিলে, মানে এই যে উপকরণগুলো পরিমাণটা, এটা কথা বলতেছে। এই উপকরণে বিভিন্ন পরিমাণ ব্যবহারের ফলে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, মানে এই উপকরণগুলো কখনো তুমি শ্রমিক বেশি দিলা, টাকা বেশি দিলা, কখনো টাকা বেশি শ্রমিক কম, মানে এগুলো তো পরিবর্তন হবে, এগুলো তো সবসময় নির্দিষ্ট থাকবে না। তো বলতেছে এগুলো বিভিন্ন পরিমাণ নিয়োগের ফলে যে উৎপাদনটা তুমি পাও তার সমষ্টি যেটা হয়, তার সমষ্টি মানে মোট, সেটাই হলো কি আমাদের মোট উৎপাদন। যে সমষ্টি, যে টোটাল যে উৎপাদনটা পাও সে মানে ওইগুলো বিভিন্ন ধরনের উপকরণ নিয়োগের ফলে যে উৎপাদনটা আমরা পাই তার টোটালটা, মোটটাই হলো মূলত হলো আমাদের মোট উৎপাদন। তো মোট উৎপাদনে আমরা সূত্র মোটামুটি জানলাম। এবং এটা পরীক্ষায় জাস্ট সংখ্যাটাই আছে, এখান থেকে মানে এই যে পরীক্ষায় গাণিতিক অঙ্ক দেয় না, বা গাণিতিক অঙ্ক আমার এখান থেকে এক জায়গায় সব থেকে বেশি আসে, সেটা হলো প্রান্তিক উৎপাদন থেকে। গড় উৎপাদন বা এগুলো থেকেও খুব একটা দেয় না, খুব কম দেয়। তো আর সবচেয়ে বেশি দেয় হলো প্রান্তিক উৎপাদনে আমরা যে পরিমাণটা আছে সেটা। এখন মোট উৎপাদনের পরিমাণটা কি, বিভিন্ন আমরা আগে জানি যে বিভিন্ন প্রান্তিক যে উৎপাদনগুলো আছে সেই প্রান্তিক উৎপাদনগুলোর যে সমষ্টি যেটা হবে সেই সমষ্টি পরিমাণটা হলো আমাদের মোট উৎপাদন। আমরা কিন্তু আগে জানি যে মোট উপযোগের যে সূত্রটা পড়ছিলাম, বিভিন্ন ধরনের প্রান্তিক উপযোগ সমষ্টি। আর মোট উৎপাদনের ক্ষেত্রে আরেকটা এখানে সহজ নিয়ম হলো যে উৎপাদনে বিভিন্ন উপকরণগুলো যে আমরা নিয়োগ করব, সহজ কথা যদি বলতে যাই, তত হার্ড করতে না যাই, যে মোট উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন উপকরণ নিয়োগের ফলে যে আমরা উৎপাদনটা পাই সেটাকে মূলত মোট উৎপাদন বলা হয় উৎপাদনের ক্ষেত্রে। আর বিষয়টা এটা আমরা নর্মালি আমরা বুঝতে পারি যে উৎপাদনে বিভিন্ন ধরনের উপকরণ মূলত নিয়োগ করা হয়, যার কারণে উৎপাদনে বিভিন্ন উপকরণ নিয়োগের ফলে আমরা একটা উৎপাদনের প্রাথমিক পর্যায়ে পৌঁছে মানে বিভিন্ন উৎপাদন পাই, এবং এগুলো কিন্তু আমাদের একটা টোটাল হিসাব কিন্তু পাওয়া যায় বিভিন্ন উপকরণ নিয়োগের ফলে। তো দেখো, আমরা মূলত আলোচনা করা তোমাদের বোঝার ট্রাই করলাম যে মোট উৎপাদন বিষয়টা, এবং আশা করি তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা নাই। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের সেটা জানাইতে পারো মোট উৎপাদন রিলেটেড। এবং তোমাদের একটা বিষয় বলে দিই যে মোট উৎপাদনের কিন্তু আমাদের একটা সূত্র রয়েছে, যেমন আমরা পড়ছিলাম যে তোমাদের একটু আগেই যদি বলছি যে মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ পড়ছিলাম না, ঠিক একইভাবে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক সূত্র ওই একই একবারে, একটুও ভিন্নতা নাই, মানে দুইটা জিনিস পুরোপুরি সেম। ওই জন্য প্রথমে আমি এই কথাটা বলে দিছি, জাস্ট পার্থক্য কোন জায়গায় হবে, এখানে ছিল উপযোগ আর এখানে আসবে হলো উৎপাদন, এইটুকুই পার্থক্য, খুব আহামরি যে পার্থক্য হবে এরকমটা না। যেমন আমরা যদি এই যে উৎপাদনের ক্ষেত্রে দেখি, উৎপাদনের ক্ষেত্রে বিষয়টা কী হবে, মোট উৎপাদনের আমাদের কি টিপি, মোট উৎপাদন টিপি,
টিপি সমান সমান কি মোট উৎপাদন, আমরা কি জানি টিপি হলো টোটাল প্রোডাকশন মোট উৎপাদন। তো আমরা কি পড়ছিলাম মোট উপযোগ, কি পড়ছিলাম মোট উপযোগ পড়ছিলাম অনেকগুলো প্রান্তিক উপযোগের সমষ্টি, অনেকগুলো কোন উপযোগের সমষ্টি, প্রান্তিক উপযোগের সমষ্টি। আর তাহলে মোট উৎপাদন কি, মোট উৎপাদন হল অনেকগুলো প্রান্তিক উৎপাদনের সমষ্টি, অর্থাৎ MP1, তারপর MP2, MP3, MP4, এভাবে অনেকগুলো প্রান্তিক উৎপাদনের সমষ্টি হলো আমাদের মোট উৎপাদন। এখন এখানে আরেকটা বিষয় আসবে MPL বা আমাদের কে, MPL বা কে, এটা 1 প্লাস হবে MP, আমি একসাথে দিয়ে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে হলো L/K2, এভাবে তোমার ডট 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 এন পর্যন্ত থাকবে, MP মানে LNK, এই মানে LKN এটা পর্যন্ত থাকবে। তাই এখন নিচে L বা কে যে কোনো একটা কেন দিতে হয়, দেখো আমরা কি জানি উৎপাদন উপকরণ কয়টা, উৎপাদন উপকরণ কয়টা, দুইটা না, উৎপাদন উপকরণ হলো 4টা। কিন্তু আমাদের এই ক্ষেত্রে যখন আমরা এই করব যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন উপকরণ 2টাকে শুধু বিবেচনা করা হয়। কেন করা হয় আমরা এটা বিস্তারিত প্রথম পর্বে কিন্তু আলোচনা করছি, ওই জন্য এখানে বললাম না। তো এই 2টা উপকরণকে ধরা হয় শুধু উৎপাদনের এই যে উপকরণ হিসাবে এই মানে করার জন্য, কারণ এই 2টাই শুধু পরিবর্তন হয়, বাকি 2টা কিন্তু পরিবর্তন হয় না, যার কারণে। তো এখন দেখো এই যখন আমরা যে মোট উৎপাদনের পরিমাণটা বের করি, টোটাল প্রোডাকশন যে রয়েছে সেটা বের করি, তখন কিন্তু আমরা আগেই বলছি টোটাল প্রোডাকশন হলো অনেকগুলো প্রান্তিক উপযোগের সমষ্টি। এখন প্রান্তিক যে উপযোগটা হবে এটা কি তোমার কিসের হবে, মানে টোটাল প্রোডাকশনটা মোট উৎপাদনটা আমরা বের করছি সেটা কিসের, সেটা কি লেবারের না ক্যাপিটালের? যদি তোমার লেবারের পরিমাণ দেওয়া থাকে তাহলে তো তোমাকে লেবারের দিক থেকে বের হবে, তোমার যদি ক্যাপিটালের পরিমাণটা দেওয়া থাকে তাহলে তোমাকে ক্যাপিটাল দিয়ে বের করতে হবে। এখন তোমার পরীক্ষায় যেটাই থাকবে, তোমার পরীক্ষায় যদি লেবার থাকে তাহলে তোমাকে লেবার দিয়ে করতে হবে, তোমার পরীক্ষায় যদি ক্যাপিটাল দিয়ে থাকে তাহলে তোমাকে পরীক্ষায় ক্যাপিটাল দিয়ে করতে হবে মূলত। এখন পরীক্ষায় তোমার যেটা থাকবে তোমাকে সে অনুযায়ী কিন্তু করতে হবে, আমার কথা কি বুঝতে পারছো? এখন পরীক্ষায় যদি তোমাকে লেবার দেয় তাহলে তুমি এখানে সূত্র TPL দিবা, TPL দিয়ে তারপর L1 প্লাস MPL1, তারপর MPL2 এভাবে দিবা। আর যদি এখানে মনে করো L না থাকে তখন TPK থাকে, তখন দিবা তুমি MP, তারপর K1, তারপর MPK2 এভাবে। এটা হার্ড না, কিন্তু এটা পরীক্ষায় আসেও না, এটা মানে নাই বললেই চলে, এই সূত্রটা দেয় না পরীক্ষায় গাণিতিক, এটা ইজি, এটা সবাই জানি, ওই জন্য এই সূত্রটা থেকে গাণিতিক অঙ্ক দেয় না। দেখো এরপর আছে হলো গড় উৎপাদন। গড় উৎপাদন কি, গড় উৎপাদন হলো যে মোট উৎপাদন যে পরিমাণটা আমরা পাই সেটাকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই গড় উৎপাদন, অর্থাৎ একক প্রতি যে উৎপাদনের পরিমাণটা সেটা গড়। গড় বলতে আমরা আগে জানি গড় মানে কি, টোটাল মনে করো তুমি এখানে 10 জন আছো, 10 জনের কাছে মনে করো 5 টাকা করে আসছে, 10 5 50, এখন 10 জনের কাছে 5 টাকা করে আছে মানে কি, তারপর আমরা কি দিয়ে 10 দিয়ে কিন্তু ভাগ দিই না নাই, গড় কীভাবে বের করি, এভাবে 10 দিয়ে, মনে করো আমার উৎপাদন 10 টাকা, আরেকজন উৎপাদন হলো 50 টাকা, আরেকজন উৎপাদন হলো 25 টাকা। তো এখন আমাদের এরকম 3 জনের উৎপাদন কিন্তু 3 রকম। এখন কী করি আমরা গড় বের করার জন্য, মানে আমাদের লোকপ্রতি তাহলে কত টাকা মানে হচ্ছে উৎপাদন হচ্ছে, আমরা এটা কীভাবে বের করি, 3 জনের যে উৎপাদনের পরিমাণটা সেটা যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ দিই, যেটা আসে সেটাই হলো আমাদের গড় উৎপাদন। ঠিক তেমনিভাবে এখানে ওই একই হবে, এই একই প্রসেস ওই গড় উৎপাদনের ক্ষেত্রে। যদি লেবারে তোমাকে কথা বলে, এখন উদ্দীপক যেটা বলবে তোমাকে লেবারের দিক থেকে যদি বলে উদ্দীপকটা, তাহলে লেবারের দিক দিয়ে করবে। তুমি যদি ক্যাপিটালের দিক দিয়ে বলে, যা তোমাকে মূলধনের কথা বললো শুধু উদ্দীপকে, যে একজন ব্যক্তির মানে মূলধন ছিল এত টাকা, আরেকজন ছিল এত, তাহলে এখানে গড় উৎপাদন মূলধনের দিক থেকে গড় উৎপাদনের পরিমাণটা কত, তখন তোমাকে ক্যাপিটাল দিয়ে করতে হবে। এখন তোমাকে যদি লেবার দিয়ে থাকে, শ্রমিক দিয়ে থাকে, তাহলে তোমাকে শ্রমিক দিয়ে মানটা বের করতে হবে। তোমরা কি আমি যে ক্যাপিটাল লেবার বলতেছি এগুলো কি বুঝতে পারছো ঠিকভাবে? তো এইগুলো কিন্তু আহামরি কোনো বিষয় না, এগুলো কিন্তু আমি জাস্ট ইংরেজিটা ইউজ করতেছি, যে লেবার এই লেবার হলো যার হলো শ্রমিক, আর ক্যাপিটাল যেটা হলো আমাদের মূলধন বা টাকা যেটাকে বলি। তো দেখো যে আমাদের এবার সূত্রটা দিই, সূত্রটা আমরা জানি, এই সূত্রটা কিন্তু ওইটাই আমরা পড়ছি না, এই যে তোমাদের গড় উপযোগ, ওই সূত্রটা এটা না, এপি সমান সমান টিপি ভাগিত এল। আর এই সূত্রটা কিন্তু আজকার সূত্র না, এটা কিন্তু আমরা সেই প্রাইমারি থেকে পড়ে আসতেছি, গড়ের সূত্র পড়ে আসতেছি। গড় সমান সমান কি, মোট ভাগিত হলো কোয়ান্টিটি পরিমাণটা, তার মানে এপি এল সমান সমান টিপি ভাগিত হলো এল। এল হলো কি, কতগুলো লেবার রয়েছে, শ্রমিক রয়েছে। যখন কে থাকবে তখন শুধু এই টিপি ভাগিত নিচে তখন কী দিবা, কে দিবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এরপর দেখো হলো প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন বিষয়টা কি, দেখো প্রান্তিক উৎপাদন হলো যে আমরা কিন্তু আগে এটা পড়ছি, প্রান্তিক উপযোগ সর্বশেষ যে উপযোগটা সেটা প্রান্তিক উপযোগ, তেমনিভাবে প্রান্তিক উৎপাদন হলো সর্বশেষ যে উৎপাদনটা, অর্থাৎ উৎপাদনের বিভিন্ন উপকরণ একক পরিবর্তনের ফলে, উৎপাদনে কি বিভিন্ন উপকরণের একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয়, কি হবে, মোট উৎপাদনের যে পরিবর্তন হবে তার অনুপাতকে মূলত প্রান্তিক উৎপাদন বলা হয়ে থাকে। মানে উৎপাদনে উপকরণগুলোর একক পরিবর্তন করলে, এখানে যদি একটা সূচি দেওয়া নাই, সূচি দেওয়া থাকলে তোমাদের সরাসরি খুব সুন্দরভাবে মানে বুঝাই দিতে পারতাম, একবারে গাণিতিকভাবে অঙ্কটা বুঝাই দেওয়া যেত, সূচি দেওয়া নাই। তো দেখো উৎপাদনের
যে আমরা উৎপাদনের বিভিন্ন একক পরিমাণগুলো পাবো, তো এই উৎপাদনের বিভিন্ন একক পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তনটা হবে, যদি একটা সহজভাবে উদাহরণ দিয়ে মনে করো, প্রথমে লেবার ছিল, তারপর হলো টিপি, তারপর এরপর হলো এমপি। একটা জাস্ট বোঝার সুবিধার্থে একটা দিচ্ছি শুধু, তাও মানে কয়েকটা শুধু দিচ্ছি। প্রথমে ছিল লেবার 1 জন, তখন টিপির মান ছিল 10, তখন এমপির মান হলো 10, তখন এরপর হলো লেবার হলো 2 জন, তখন টিপির মান হলো 20 আর এমপির মান হলো 10। দেখো আমাদের প্রান্তিক উৎপাদনের যে বিষয়টা কী বলছে, প্রান্তিক উৎপাদন হলো উৎপাদনের উপকরণগুলো একক বৃদ্ধির ফলে। এই যে এটা উৎপাদন উপকরণ না, এল মানে কি শ্রমিক, লেবার, এটা হলো উপকরণ, উৎপাদন উপকরণ। এগুলো একক বৃদ্ধি বলে মানে 1 থেকে 2 করলাম, বৃদ্ধির ফলে মোট উৎপাদনের পরিবর্তন হয়েছে না, টিপি 10 থেকে 20 হয়েছে না নাই? তো এই পরিবর্তন হয়, তার যে অনুপাত, এই যে অনুপাতটা, এটা মনে করো এটা দিয়ে এটাতে ভাগ করব, এই অনুপাতটাই মূলত হলো আমাদের প্রান্তিক উৎপাদন। দেখো কীভাবে, এই যে টিপি ভাগিত দিছি না, টিপি ভাগিত হলো কিউ হলো আমাদের উৎপাদনের পরিমাণটা, কতটুকু আমাদের পরিমাণ, যেটাকে কিউ দ্বারা মূলত আমরা কী বলি, এখানে উৎপাদন উপকরণ কত আমাদের আছে, এখানে লেবার আছে, উপকরণ আছে কি লেবার, উপকরণ হিসাবে ইউজ করা হয়েছে। কিউ মান হলেও কিন্তু উৎপাদনের উপকরণ হিসাবে এখানে কি আছে, লেবার আছে, ওই জন্য আমরা এখানে এল দিব। তাহলে হচ্ছে এমপিএল সমান ডেল টিপি ভাগিত ডেল এল। যদি তোমাকে কে বলতো, এখানে এল না থাকে, যদি কে থাকতো, তাহলে দিতে এমপিকে সমান ডেল টিপি ভাগিত ডেল কে। আমার কথা কি বুঝতে পারছো? খুব ইজি, কিন্তু খুব হার্ড না। আর এই সূত্রটা কিন্তু তোমরা কিভাবে এটা করবা, এই সূত্রটা দিয়ে এটা কিন্তু আমি আলোচনা করছিলাম না, তোমাদের প্রান্তিক উপযোগ একবারে ভাই সেম, আমি একটুও পার্থক্য দেখি না দুইটার মধ্যে, পুরোপুরি সেম। যেমন এই সূত্রটা যদি তুমি ভাঙো, দেখো কি হবে, মানে একটু ভিন্নতা হবে না। তো টিপি ডেল টিপি মানে কি, টিপি1 মাইনাস টিপি0, এই সূত্রটা ভাঙলে। আর ডেল কে মানে কি, ডেল কে মানে হলো K1 মাইনাস K0, K1 মাইনাস K0। এখন মানগুলো যাবে সবা, প্রথমে হলো আমাদের হলো টিপি মান, টিপি সমান মাইনাস টিপি1 মাইনাস টিপি0। টিপি1 কত, টিপি1 মনে করো এটার ক্ষেত্রে কত 2, এই যে টিপি1 হলো 20 হলো। আর টিপি0 কত, টিপি0 আমাদের মানে প্রাথমিকটা হলো 10 দিলাম। আর K1 কত, কে যেহেতু আমাদের এখানে এল আছে, আর কে ধরলাম, কথার কথা। এখন যেটা ধরবা তোমার ইচ্ছা, তোমার পরীক্ষা ভাই যেটা ধরবা ইচ্ছা না, মানে পরীক্ষা যেটা থাকবে সেটা তুমি নিবা। পরীক্ষা যদি কে থাকে কে দিয়ে করবা, এল দিয়ে থাকে এল দিয়ে করবা। যেহেতু আমাদের এখানে কে ধরে ফেলছি, তার মানে এখানে অবশ্যই কের মান থাকবে। তখন K1 মানে কি 2 নিলাম, K0 মানে কি 1 নিলাম। তো তার মানে এখানে 20 থেকে 10 যদি বিয়োগ করি কত হচ্ছে 10, আর নিচে কত 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, উপরে 10 থাকে, নিচে কি থাকে 1 থাকে। তাহলে 1 থেকে 10 দিয়ে ভাগ করলে কত হবে, ওই 10 হবে। ওই জন্য এখানে কিন্তু আমাদের 10। আর এমপির ক্ষেত্রে মান বাই করার সহজ নিয়ম তোমাদের বলে দিই, যে তোমরা দেখো এমপির ক্ষেত্রে মান করার সহজ নিয়ম হলো, এই যে প্রথমকার যেটা আছে সংখ্যাটা ওইটা বসাই দিবা, আর এর পরবর্তীতে তোমরা জাস্ট এটা বিয়োগ করে দিবা। টিপিটা কি করবা, বিয়োগ করে দিবা। 20 থেকে 10 বিয়োগ করলে কত 10। এরপরে যদি এরপরে কত থাকে, এরপরে মনে করো কত আছে 3 আছে, কথার কথা জাস্ট তোমাদের বলছি। এরপরে কত আছে 3 আছে, তারপর এরপরে আছে 30, কত এরপরে আছে এখানে 30, আর এদিকে একটু দিয়ে দিই তোমাদের যাতে বুঝতে পারে। এদিকে আছে 30, আর তারপর 30 থেকে যদি 20 বিয়োগ করি কত হয়, 30 থেকে বিয়োগ 20 হলো 10। কথা কি বুঝতে পারছো? আর তোমাকে যদি এখন পরীক্ষায় কথার কথা তোমার, আমরা তো এটা দেখাইলাম, পরীক্ষার কথার কথা এখন মনে করো তোমার আমাদের আমরা কিন্তু এটা থেকে এটা মান বাই করলাম, কিভাবে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে থাকে, তোমাকে পরীক্ষায় এমপির মান বের করতে বলে। কিসের মান বলো তো? এমপির যে মানটা আছে এই মানটা তোমার পরীক্ষায় কিন্তু ওনারা বের করতে বলবে, যে এমপির মান কত, এমপির মান বের করে। এভাবে সূচি একটা দেওয়া থাকে, বলবে যে তোমাদের এই উদ্দীপকের এই সূচি হতে তোমরা এমপির মান বের করতে। এখন কীভাবে বের করবে? দেখো আমাদের সূত্র তো এটা, আমরা কীভাবে জানি? আমরা জানি প্রথমকার যে মানটা রয়েছে সেটাই এমপির মান। কেন হয় এই প্রথমকার যে 10 যে মানটা রয়েছে টিপি, ওই টিপির মানটাই কেন এমপি ধরা হয়? কারণ এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে এইটা আমাদের এই 10ই আসবে। কিভাবে আসবে দেখো, তোমাদের যদি দেখায় টিপি1 মানে কি, টিপি1 মানে তখন এইটাই সবচেয়ে বড়, তার মানে এইটা 10 মাইনাস টিপি0 মানে কি, টিপি0 মানে কি, যখন 0 মানে কি তার উপরে তো কোনো সংখ্যা নাই। এখন সংখ্যা নাই মানে কি, ওটা প্রাথমিক অবস্থায় কী ছিল, শূন্য ছিল। প্রাথমিক অবস্থায় কী ছিল, শূন্য ছিল। তার মানে হলো 10 মাইনাস 0, 10 মাইনাস কী হবে, 0 হবে। তো 10 থেকে 0 যদি বিয়োগ করি কত হয়, 10 থাকে, উপরে 10 থাকলো, আর নিচে হলো কি K1 মাইনাস K0। K1 মানে কি, K1 মান হলো এটাই সবচেয়ে যেহেতু বড় আমরা ধরছি এখন। আর K0 মানে কি, তার আগে তো কোনো নাই, তার মানে 0। তাহলে 1 থেকে মাইনাস যদি 0 ভাগ করিতে কত থাকে, 1 থাকে। তার মানে এখন 10 ভাগিতে 1 যদি ভাগ করি কত আসে, 10 আসে। 1 10 10।
তার মানে তখন আমাদের কি হলো, মান 10 হলো। তার মানে কি কথাটা বুঝতে পারছো যে কেন এখন তাহলে যে প্রথম যে ক্ষেত্রে আমরা যে টিপির যে মান 10, ওই টিপির মানে কেন এমপির মান হয়, কেন এমপির মানে ধরতে হয়, এটা কিন্তু আরও বিস্তারিত তোমাদের আলোচনা করছি মোট উপযোগের ক্ষেত্রে, ওই জন্য এখানে খুব একটা আলোচনা করলাম না। মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ যখন আলোচনা করছিলাম না, তখন কিন্তু এগুলো সবগুলো আলোচনা করা হয়েছে। মানে ওইটা এবং এটা একটুও পার্থক্য নাই ভাই, যে বুঝছে ওইটা যে বুঝছে সে এটা বুঝতে পারবে। এখানে কিন্তু আরও বিষয় আছে, যে ব্যয় আছে না, উৎপাদন ব্যয়, উৎপাদন আয়, ওই একই। ওইখানে যে এই বিষয়গুলো বুঝবে ভালোভাবে, এই মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, তার জন্য মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় একবারে ইজি। যে এগুলো বুঝবে না তার জন্য মানে প্রত্যেকটাই হার্ড হয়ে যাবে, যে একটা বুঝবে একটা, তার জন্য প্রত্যেকটাই সহজ। তো দেখো এভাবে বাইক হতে, তাহলে তার মানে আমরা দেখতেছি একটা বিষয় কি, যে প্রত্যেক ক্ষেত্রে আমরা নিচেরটা যদি বিয়োগ করি কের মানগুলো, সবসময় কি হয়, 1 হবে কিন্তু। যেমন এখানে কে মনে করো যখন এই 2 ক্ষেত্রে মানটা বাই করব, যদি বিয়োগ করি টু প্রথমে K1 মানে কি 2, আর K0 মানে কি তার আগে মানে কত 1, তার আগে কত 1, তার মানে 2 - 1 দিলে কত হয়, 1 হয়। তো অলওয়েজ কিন্তু আমরা এটা কিন্তু বিয়োগ করলে এটা থেকে আগেরটা সবসময় কী আসবে, 1 আসবে। আর 1 নিচে থাকা মানে কি, ওর গুরুত্ব আছে, ওর ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই, ওটা কিন্তু অটোমেটিক্যালি হারায় যায়। মানে হারায় যায় বলতে কি, আমরা যে ভাগ দিই ওই সংখ্যাটাই আছে, উপরে যে সংখ্যাটা ওই সংখ্যাটাই হবে। কথা কি বুঝছো আমার? তো তার মানে আমরা সব সময় এখন যদি এরকম ক্রমিক অনুযায়ী থাকে, ক্রমিক অনুযায়ী 1 2 3 4 5 6 আর এভাবেই তোমার 99% থাকে ক্রমিক অনুযায়ী, তখন তুমি জাস্ট কী করবা, এইটা শুধু বিয়োগ করে দিবা। কী করবা, প্রথমকার সংখ্যা যেটা আছে ওইটা বসাই দিবা, আর এইগুলো বিয়োগ করে দিবা। অর্থাৎ 20 থেকে 10 গেলে কত, 10, তারপর 30 থেকে 20 গেলে কত, 10, এইভাবে। কথা কি আমার বুঝছো? অনেক কিন্তু ইজি, খুব ঝামেলা নাই। এভাবে তোমরা জাস্ট বিয়োগ করে দিবা, তোমাদের হয়ে গেল, কোনো কিন্তু প্যারা নেই। এভাবে করলে পারলে কিন্তু তোমার হয়ে যাবে। এখন তোমার যদি পরীক্ষায় মনে করো এই ক্রমিক সংখ্যালাঘগুলো কথা এটা যদিও আসে না, বলছি তাও, 1 ছিল, তারপর 5, তারপর হলো 10, তারপর 15, এভাবে আসে, বা 1 3, তারপর হলো 10, তারপর হলো মনে করো আছে 20, এভাবে আসে। তখন তুমি কী করবা, তখন এই যে সূত্রটা যেটা আছে না, এই সূত্রটা দিয়ে হুবহু করবা। কথা কি বুঝছো আমার? এই সূত্রটা দিয়ে করবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের খুব সুন্দরভাবে আরও বোঝানোর জন্য। দেখো এরপরে তোমাদের পরীক্ষায় যদি আরেকটা নিয়ম থাকে, কি নিয়ম এবার তোমাদের যদি দেখাই, মনে করো আমরা জানলাম কিন্তু টিপির মানটা দেওয়া ছিল, টিপির মান থেকে আমরা এমপির মান বের করলাম। এখন পরীক্ষায় কথার কথা তোমাদের কিসের মান, এখন তোমাদের এই যে এমপির মান দেওয়া আছে, তোমাকে পরীক্ষায় বললো যে এখন টিপির মান বের করো। তখন তুমি এখন কীভাবে বের করবা, দেখো তোমাদের আবার এটা একটু দেখাই, যে পরীক্ষায় মনে করো বললো যে উদ্দীপকের সূচি হতে তোমরা টিপির মান বের করো। এখন টিপির মান আমরা বের করার জন্য তো আমাদের কিছু মান লাগবে, তার মধ্যে এমপির মান একটা লাগবেই, কিছু না কিছু কিন্তু মান লাগবে। তার মানে এমপির মান আমাদের দেওয়া আছে। আগে আমরা কি করতাম, টিপি থেকে এমপির মান বের করলাম। এখন পরীক্ষায় তোমার এমপির মান দেওয়া থাকবে, বলবে টিপির মান বের করো। দেখো কীভাবে বের করবা। প্রথম যেটা মান আছে এমপি, ওইটাই হলো টিপি, ওটা তো আমরা আগে জানি। এমপির মান যেটা, ওইটা কিসের মান, টিপির মান। তার মানে আমাদের এখানে টিপি মান কত হলো, 10। টিপি মান কত, 10। তার মানে এবার তুমি কি করবা, এবার তুমি জাস্ট যোগ করবা। কিভাবে যোগ করবা, এই যে এই যোগটা আছে না, আমরা টিপি মানে কি জানি, সূত্রটা আগে দেখো ভাই, যোগ করার দরকার নেই, তুমি সূত্রটা বুঝো। আমরা টিপি সূত্র কি জানি বলো তো, টিপি সূত্র কি, টিপি হলো আমাদের যতগুলো উৎপাদন হচ্ছে, আমাদের সব উৎপাদনের পরিমাণ যেটা হবে সেটা হলো যোগ হলো আমাদের টিপি, মানে অর্থাৎ টোটাল প্রোডাকশন, মোট উৎপাদন যেটাকে বলে, যদি বাংলায় বলি মোট উৎপাদন জিনিসটা কি, যেটাকে টিপি বলছে, এইটা হলো কি আমরা যতগুলো উৎপাদন করতেছি তার সমষ্টি। তার মানে প্রথমে 10 একক উৎপাদন করলাম, এরপরে আমরা যেটা উৎপাদন করব, আমাদের যে উৎপাদনের পরিমাণটা, এমপি মান হলো সর্বশেষ পর্যায়ে যে উৎপাদনটা আর কি সেটা। তার মানে এরপরে আমাদের এই যে উৎপাদনের যে পরিমাণটা আছে সেটা যোগ হবে। তার মানে 10 আর 10 কত, 20। এরপরে আমাদের কি করতে হবে, 10 10 20 আর 10 কত, 30। কথা কি বুঝছো? এখন ইজিলিভাবে এতগুলো যোগ না করে যখন তোমার অনেকগুলো সংখ্যা থাকবে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য তুমি যে জিনিসটা ফলো করবা, প্রথমে দেখো আমি যেভাবে বলছি, প্রথমে আছে যেটা সেটা বসাই দিলা, এই 10 আছে 10 বসাই দিলা, কোনো সমস্যা নেই। এরপর জাস্ট কোণাকুণি তুমি গুণ করবা, কী করবা, কোণাকুণি গুণ করবা। এবারে যোগ করবা, 10 আর 10 কত, 20, 20 আর 10 কত, 30। এভাবে যদি এরপরে যদি 10 থাকতো, 30 আর 10 কত, 40, এরপরে 10, 40 আর 10 50, যদি 8 থাকতো, 40 আর 8 48, এভাবে। ওটা কি আমার বুঝছো? এভাবে তুমি টিপির মান বের করবা। এখন শুধু আরেকটা মানে তোমাদের বাইর করা বাকি থাকে, সেইটা হলো তোমাদের দেখাই দিই, তোমাদের সমস্যা হবে একটু, যেহেতু একটা আর মান বাড়ছে, আমরা তো দুইটা বাই করে দেখাই দিলাম, আর শুধু একটা আছে। একটা হলো আমাদের কি, অ্যাভারেজ তোমার হলো উৎপাদন, অ্যাভারেজ গড় উৎপাদন যেটাকে বলে, বা অ্যাভারেজ প্রোডাকশন,
গড় উৎপাদন, এই মানটা দেখাই দিই একবারে, তোমাদের ঝামেলা শেষ, তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না যে আমরা এটা বুঝি না, এটা আবার দেখাই দিলেন না, দুইটা দেখাই দিলেন। তো আমি সবগুলো দেখানো ট্রাই করতেছি। দেখো অ্যাভারেজ প্রোডাকশন বা গড় উৎপাদন যেটাকে বলে, অ্যাভারেজ প্রোডাকশন উৎপাদন কীভাবে পাই করবো। এখন দেখো অ্যাভারেজ প্রোডাকশন আমাদের সূত্র কি, অ্যাভারেজ প্রোডাকশনের আমাদের সূত্র হলো যদি কে এর মান থাকে তাহলে হচ্ছে আগে সূত্র লিখে, এই যে সূত্রটা আছে এখানে, আর কি লেখার দরকার। দেখো এই যে অ্যাভারেজ প্রোডাকশন, এই সূত্রটা দেখতে পাচ্ছ না কি না, অ্যাভারেজ প্রোডাকশনের সূত্রটা এই যে এইটা, এই সূত্রটাকে আমরা এখন কাজে লাগাবো কীভাবে। দেখো এই সূত্রটা প্রথমে কি আছে, উপরে আছে টিপি ভাগিত কে। প্রথমটার ক্ষেত্রে তাহলে আমরা বাই করি। দেখো প্রথমটার ক্ষেত্রে টিপির মান কত, টিপির মান 10, কের মান কত, কের মান কত রে, দেখো তোমরা কের মান কত, কের মান কত 1, তার মানে 10-এর সাথে যদি 1 ভাগ করি কত আসে, 10 আসে না। তো তার মানে তখন আমাদের এই যে মানটা হয়, তখন সেই যে অ্যাভারেজ প্রোডাকশন গড় উৎপাদন, সেই গড় উৎপাদনের মানটা কত হয়, সেই গড় উৎপাদনের মানটা আমাদের 1-এর সাথে যদি 10 ভাগ করি তাহলে কত হয়, 1×10 10ই হয় আমাদের মানটা কী আসে, আমাদের অ্যাভারেজ যে প্রোডাকশন গড় উৎপাদন, সেই গড় উৎপাদনের মানটা কিন্তু আমাদের ওই 10ই আসে কিন্তু। তো দেখো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো যে 2 নাম্বার, যখন 2টা ছিল তখন আমরা কীভাবে বের করবো। দেখো যখন 2 এপিকে, তখন মনে করো সূত্র একই সূত্র, কিন্তু ওই সূত্রটা সবসময় ইউজ হবে। তখন টিপির মান কত, টিপির মান হলো 20, কের মান কত, তখন কের মান হলো আমাদের কত 2, তার মানে তখন কী হবে 20/2, 20/2 হলো মানে কত 2×10 কত 2×10 তার মানে এটার মানও 10। এরপরে রয়েছে হলো টিপি উপরে দিলাম, এবার 3-এর ক্ষেত্রে টিপি উপরে দিলাম কত 30, কের মান কত, তখন কের মান হলো 3, তার মানে 3 থেকে 30 ভাগ করলে কত হয় 10 হয়, তার মানে এটারও মান 10। বিষয়টা কি বুঝতে পারছো, কীভাবে মূলত আমরা একটা সূচি থেকে মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন বের করবো। আমি তোমাদের একবারে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চটুকু দেওয়ার। তো এরপর দেখো আমাদের আসলে উৎপাদন বিধি। উৎপাদন বিধি জিনিসটাকে আমরা বুঝেছি। দেখো আমরা কিন্তু সবগুলোর কিন্তু বিধি থাকে। বিধি বলতে কি, নিয়ম, যে নিয়মটা মেনে চালা কাজ করি, ওইটাকে মূলত বিধি বলা হয়। যেমন আমরা সংবিধান জানি, সংবিধানে কিছু নিয়ম নীতি আছে যেটা আমাদের মেনে চলতে হয় সবাইকে। ঠিক তেমনিভাবে উৎপাদনের কিছু বিধি আছে, নিয়ম আছে, যেটা সে অলওয়েজ ফলো করার চেষ্টা করে বা ফলো করে। তো কি বিধিটা সেটা দেখি। উৎপাদনের ক্ষেত্রে যে বিধির সাহায্যে কি বলছে, উৎপাদনের ব্যয়ের তুলনায়, কি বলছে, উৎপাদনের ব্যয়ের তুলনায় দ্রব্যের উৎপাদনের পরিমাণ অনুপাত জানা যায় তাকে উৎপাদন বিধি বলে। তো আমরা কিন্তু তোমাদের যদি সহজভাবে জিনিসটা বোঝানো ট্রাই করি, দেখো আমরা কিন্তু চাহিদার বিধি পড়ছিলাম, যোগান বিধি পড়ছিলাম। চাহিদা বিধির ক্ষেত্রে কী পড়ছিলাম তোমাদের মনে আছে, মনে করার চেষ্টা করতো। চাহিদা বিধির ক্ষেত্রে আমরা বলছিলাম যে কোনো দ্রব্যের দামের সাথে চাহিদার যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাই হলো চাহিদা বিধি। অর্থাৎ দাম যদি বৃদ্ধি পায় চাহিদা হ্রাস পাবে, দাম যদি হ্রাস পায় চাহিদা বৃদ্ধি পাবে। তো দামের সাথে একটা চাহিদা যে বিপরীতমুখী, এই সম্পর্কটা, এটাকেই মূলত চাহিদা বিধি বলছিলাম। অর্থাৎ দামের সাথে চাহিদার সম্পর্ক কীরকম, এই বিধিটা, এই নিয়মটাই মূলত হলো চাহিদা বিধি ছিল। ঠিক তেমনিভাবে উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা দেখব মূলত উৎপাদনের ব্যয়ের তুলনায়, মানে উৎপাদনের জন্য যে আমরা ব্যয় করতেছি, উৎপাদনের জন্য আমরা কি ব্যয়, উৎপাদন অবশ্যই ব্যয় করব, উৎপাদন যদি করবো ব্যয় করতে হবে না, অবশ্যই ব্যয় করতে হবে। তো উৎপাদন ব্যয়ের তুলনায় দ্রব্য উৎপাদনের পরিমাণ কতটুকু হচ্ছে, মানে আমরা উৎপাদন যে ব্যয় করছি, এই ব্যয়টা কতটুকু আমাদের ব্যয়ের তুলনায়, এই যে ব্যয় করতেছি এটার বিনিময়ে আমরা কতটুকু উৎপাদন পাচ্ছি, এই যে অনুপাতটা, এটাকে মূলত উৎপাদন বিধি বলা হয়। অর্থাৎ যেমন আমরা দেখলাম দামের সাথে চাহিদার সম্পর্ক চাহিদা বিধির ক্ষেত্রে, তেমনিভাবে উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা উৎপাদন ব্যয়ের সাথে উৎপাদনের পরিমাণের সম্পর্কটা আমরা জানবো, মানে কতটুকু ব্যয় করলে আমরা কতটুকু উৎপাদন পাবো, এই যে হিসাব নিকাশ, এই যে অনুপাত, এটাকে মূলত আমরা উৎপাদন বিধি বলতেছি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। দেখো উৎপাদন বিধি মূলত আমরা দুইটা দেখতে পাই। তার মধ্যে প্রথমটা হলো স্বল্পকালীন উৎপাদন বিধি, যেটা আরেক নাম আছে, সেটা হলো কি প্রান্তিক উৎপাদন বিধি। স্বল্পকালীন উৎপাদন বিধি আরেক নাম কি প্রান্তিক উৎপাদন বিধি, আরেকটা হলো দীর্ঘকালীন উৎপাদন বিধি, যেটা আরেক নাম হলো মাত্রাগত উৎপাদন বিধি। মূলত এই দুইটা বিধি আমরা কি লক্ষ্য করতে পারি উৎপাদন বিধির ক্ষেত্রে। তো স্বল্পকালীন উৎপাদন বিধি 3 ধরনের, একটা হলো ক্রমবর্ধমান, তারপর হলো স্থির বা সমানুপাতিক, আরেকটা হলো ক্রমহ্রাসমান। আর দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি আরেকটা, সেটা হলো কি ওইটাও হলো 3 প্রকার, সেটা হলো ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক। এখন দেখো পরীক্ষায় তোমার এখানকার মধ্যে যে জিনিসটা থাকে, যে বলে স্বল্পকালীন উৎপাদন বিধি, এটা এই শব্দটা বেশি ইউজ করা হয়, প্রান্তিক উৎপাদন বিধি কম ইউজ করা হয়। ঠিক তেমনিভাবে এখানকার দুইটার মধ্যে মাত্রাগত উৎপাদন বিধি এই শব্দটা বেশি ইউজ করা হয়, দীর্ঘকালীন উৎপাদন বিধি এই শব্দটা ইউজ করা হয় না।
খুব কম ইউজ করা হয়। এখন তার মানে তোমাকে বাকিগুলো পড়তে হবে না, তুমি সবগুলো জেনে রাখবা, এবং পরীক্ষায় যেটাই দেখ তুমি যেন উত্তর করে আসতে পারো। তবে পরীক্ষায় এই দুইটা শব্দ ইউজ করা হয় বেশি, এবং বইয়েও তুমি এই দুইটা শব্দ ইউজ পাবা, কিন্তু বাকি যে দুইগুলো যেটা চিক চিহ্ন দেয় নাই ওইগুলো খুব কম ইউজ হয়। তো দেখো আমরা আজকে মূলত চেষ্টা করব এই যে উৎপাদন বিধির যে ক্ষেত্রে স্বল্পকালীন উৎপাদন বিধির যে তিনটা রয়েছে, ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক এবং ক্রমসমান, এই তিনটা বিষয়ে আলোচনা করার। দেখো ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, প্রথমে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, আমরা এটা শব্দে প্রথম জানার চেষ্টা করব যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কি। দেখো উৎপাদন উপকরণ যে হারে পরিবর্তন হয়, মানে উৎপাদনের উপকরণগুলো আমরা যে উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণগুলো যে হারে দিব, উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। কীরকম বিষয়টা দেখো, আমি মনে করো উপকরণ দিচ্ছি 2 একক, কথার কথা, কিন্তু উৎপাদনে আমাদের পরিমাণটা হচ্ছে 4 একক, 5 একক, 6 একক, মানে 2 এককের চেয়ে পরিমাণটা বেশি। তো এরকম যখন লক্ষ্য করতে পারবো তখন আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলবো, অর্থাৎ উৎপাদন বৃদ্ধিটা ক্রমান্বয়ে কী পাবে, বৃদ্ধি পাবে। যদি প্রান্তিক উৎপাদনটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় তাকে আমরা মূলত ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলবো। আর এক্ষেত্রে সহজ বিষয় হলো উপকরণগুলো আমাদের যে হারে নিয়োগ করবো তার চেয়ে উপকরণগুলো, উৎপাদনের যে উপকরণগুলো তার চেয়ে আমাদের উৎপাদনের পরিমাণটা কী হবে, আমাদের উৎপাদন তার চেয়ে বেশি হবে, তখনই আমরা মূলত সেটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি লক্ষ্য করব। তো দেখো আমরা যদি তোমাদের একটা সূচির মাধ্যমে সুন্দরভাবে দেখাতে চাই বিষয়টা, তাহলে তোমরা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারবা। দেখো এই যে দেখো এখানে একটা সূচি দেওয়া আছে, এই সূচিতে তোমরা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারবা যে প্রথমে এই যে আমাদের শ্রম উৎপাদনের যে পরিমাণগুলো ছিল, দেখো উৎপাদনের পরিমাণ প্রথমে 1 ছিল, তখন উৎপাদনের প্রান্তিক উৎপাদন ছিল 10, যখন 2, দেখো উপকরণ আমরা শুধু কত একক, 2 একক দিলাম, কিন্তু আমাদের মোট উৎপাদন পরিমাণটা কত একক বাড়ছে দেখো তো 10, তার মানে ডবল হওয়ার কথা ছিল, এখানে ডাবল হয়েছে, 1-এর বদলে 2 হয়েছে, তার মানে এখানে 10-এর বদলে কত হওয়ার কথা, 20 হওয়ার কথা, কিন্তু 20 হয় না, 22 হয়ে গেছে, তার মানে তখন কিন্তু উৎপাদনের পরিমাণটা বেশি হয়ে গেছে, এই জন্য বলছি এটা ক্রমবর্ধমান। তো এখানে তো পরবর্তীতে কত একক বাড়ছে, পরবর্তীতে আমাদের 12 একক পরিমাণ বাড়ছে। এরপরে দেখো যখন 3 তখন কত একক, আবার আরও বেশি বাড়ছে, 14 একক বাড়ছে, যখন 4 তখন কত একক, দেখো আবার 16 একক বাড়ছে, মানে উৎপাদনের পরিমাণটা ক্রমান্বয়ে বাড়তেছে। যখন এরকম দেখবো এই যে প্রান্তিক উৎপাদনের যে মানগুলো এগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তখন সেটা আমরা মূলত বলবো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। বিষয়টা কি বুঝতে পারছো, এই ছিল। তো এখন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির একটা চিত্র অঙ্কন করতে হবে আমাদের, একটা না দুইটা চিত্র অঙ্কন করতে হয়, একটা হলো এই যে মোট উৎপাদন রেখার, আর একটা হলো প্রান্তিক উৎপাদন রেখার, অর্থাৎ টিপি রেখার, একটা হলো এমপি রেখার, এই দুইটা রেখার মূলত আমাদের রেখা অঙ্কন করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, ভূমি অক্ষে যে শ্রমের যে পরিমাণটা অর্থাৎ উপকরণের যে পরিমাণটা সেই পরিমাণটা নিব, আর লম্ব অক্ষে আমরা টিপি এবং এমপি যে আছে এই মানগুলো ধরে আমরা চিত্রটা অঙ্কন করব। তো ওই একই প্রসেস রে ভাই, তুমি একটা চিত্র যে বুঝছে, আমি বলছি বারবার এই কথা কেন বলি, কারণ একটা চিত্র যে বুঝছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় পর্যন্ত তার আর নতুন কোনো চিত্র বোঝা লাগবে না। ওই পুরো 3টা অধ্যায় ওই একই চিত্রের পর একই মানে প্রেক্ষাপট হবে, এবং অনেকগুলো বেশিরভাগই অধ্যায় অর্থনীতির ক্ষেত্রে একটা চিত্র যে ভালো করে বুঝছে তার সবগুলো চিত্র বোঝা মানে ইজি, মানে পুরোপুরি সেম। কীরকম দেখো, আমরা এই যে ভূমি অক্ষে যে লম্ব পরিমাণগুলো নিয়েছিলাম আগেও চিত্রগুলোর ক্ষেত্রে, এই যে দূরত্বগুলো সবগুলো সমান নেই এবং ব্যবধানগুলো সমান নেই, ঠিক একইভাবে এখানেও নেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, ব্যবধান দূরত্বও সমান। লম্ব অক্ষেও কিনেছিলাম আমরা, দেখছিলাম সর্বোচ্চ মান কত, সর্বনিম্ন মান কত, দেখা আছে এখানেও দেখো যে টিপি এমপি মান বাই করছে, সর্বোচ্চ কত, সর্বোচ্চ হলো আমাদের 16, সর্বনিম্ন কত, সর্বনিম্ন আমাদের হচ্ছে হলো 10। তারপরে আমরা যদি 5 করে ধরি তাহলে সবচেয়ে পারফেক্ট হয়, ওই জন্য 5 হচ্ছে 5, 10, 15, 20। তার মানে তুমি অন্য সংখ্যা ধরলে যে হবে না, এরকমটা কখনোই না, অন্য সংখ্যা ধরলে হবে, কিন্তু এটা ধরলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেশি পারফেক্ট হয়, সুন্দর হয়, এই জন্য মূলত 5 করে ব্যবধান ধরা হয়েছে। তো এবার 5 করে উপরে ব্যবধান ধরলা, নিচে ধরলা, এখন যার সংখ্যাগুলোর সাথে মিলাবা, শেষ। প্রথমে আমরা একটা রেখা অঙ্কন করবো, প্রথমে এই যে শ্রমের সাথে লেবারের সাথে দেখো লেবারের সাথে প্রান্তিক উৎপাদন এই যে এমপি সেটা সম্পর্ক নির্ণয় করব। তো দেখো যখন শ্রম ছিল 1 তখন প্রান্তিক উৎপাদন ছিল 10, তার মানে 1 থেকে 1-এর সোজা একটা রেখা টানবো, আর এদিকে 10 যেদিকে আছে 10 বিন্দু যেখানে আছে ওই সোজা একটা রেখা টানবো, এই দুই জায়গা মিলিত হবে, একটা বিন্দু নেব। যখন লেবার পরিমাণ 2 তখন প্রান্তিক উৎপাদন কত, প্রান্তিক উৎপাদন 12, 2 থেকে একটা বিন্দু টানবো, এমপি যেদিকে 12 আছে 12 সোজা মানে 10 এর একটু উপরে, 15 একটু নিচে, ওই সোজা একটা রেখা টানবো, যে জায়গায় মিলিত হবে একটা বিন্দু নেব। ঠিক তেমনিভাবে 3-এর ক্ষেত্রে টানবো, আর উপরে হলো তোমার কত 14 আছে, 14 সোজা একটা রেখা টানবো, 15-এর একটু নিচে একটা বিন্দু পাবো। এরপর হলো 4 থেকে সোজা টানবো, এরপর 16 মানে 15-এর একটু উপরে একটা রেখা মানে বিন্দু পাবো, সেখানে থেকে সোজা একটা রেখা টানবো, দুই জায়গায় যে মিলিত হবে সেই বিন্দু পাবো। তো এভাবে আমরা পুরো রেখাটা 3টা বিন্দুগুলো পাইলাম। এখন এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো একটা মানে স্ট্রেট লাইন হবে, সোজা একটা সরল রেখা
মূলত হবে। এখানে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ একটা স্ট্রেট লাইন, একবারে সোজা একটা লাইন হবে। এটা ছিল মূলত আমাদের যে প্রান্তিক উৎপাদন রেখা। ঠিক একইভাবে আমরা যে মোট উৎপাদনের রেখা অঙ্কন করবো, ঠিক একই একবারে, একটু ভিন্নতা নাই। দেখো কি, এই যে নিচে আমরা লেবার নিলাম, লেবারের পরিমাণগুলো শ্রমের 1 2 3 4 নিলাম। লম্ব অক্ষে আমরা এখন কী নিব, আমাদের এমপি তো হয়ে গেছে, আমরা এখন কী নিব, টিপি নিব, টিপির মানগুলো ধরি। তো এখন টিপির ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। দেখো আমাদের 52 পর্যন্ত আছে কিন্তু সর্বোচ্চ, সর্বনিম্ন কত 10। তো এখন যদি আমরা 5 করে ধরি গত চিত্রের মতো, তাহলে আমাদের ভেজাল হবে না। ভেজাল বলতে কি, আমাদের অনেকগুলো ঘর নিতে হবে, কারণ 5 করে নিতে গেলে 50 মানে কি অনেকগুলো ঘর, 5 10 15 20 এভাবে অনেকগুলো কিন্তু ঘর হয়ে যাবে। তার মানে চিত্রটা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যাবে অঙ্কন করতে। এই জন্য তোমরা কী করবা, তোমরা 5 10 করে ব্যবধান না নিয়ে একটু ব্যবধানটা তখন বাড়াই নিবা। আমরা 10 করে নিই, 15 করে নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু 10 করে না সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, খুব সুন্দর হবে চিত্রটা। 15 করে নিলে যে হবে না বলি না ভাই, তুমি এমন সংখ্যাগুলো নিবা, বেশিও না কমও না, একটা লিমিটেশনের মধ্যে যে কোনো জিনিস। তো 10 করে নিলাম, 10 তারপর 20 তারপর 30 40 50 60 এভাবে যে জায়গায় নিবা, এবং সে জায়গায় কিন্তু এভাবে বিন্দু দিয়ে দিবা। কি দিয়ে দিবা, বিন্দু। এভাবে আমরা একটা করে বিন্দু দিয়ে দিব ওই ঘরগুলোতে। আর এগুলো সব স্কেল বসায় করবা। স্কেলে যে সেন্টিমিটারগুলো থাকে না, প্রত্যেকটা সেন্টিমিটারে এক একটা করে বিন্দু নিবা, তাহলে তোমার পরিমাপটা অ্যাকুরেট হবে। নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে তুমি যদি এমনিতে করো। এমনিতে করা কিন্তু যাবে না। আমি যেমন এমনিতে তোমাদের করে দেখাই দিচ্ছি, এভাবে কিন্তু পরীক্ষায় ভুলভাবে করিও না, তারা খেয়ে যাবা। দেখো যখন 1 ছিল তখন কত 10, 1-এর সাথে 10 একটা বিন্দু পাইছি। তখন 2-এর সাথে ছিল, 2-এর সাথে হলো 22 22 এই বিন্দু। 3-এর সাথে কত, 3-এর সাথে 36 এই বিন্দু। 4-এর সাথে কত, 4-এর সাথে 52 এই বিন্দু। এই বিন্দুগুলো পাইলাম, প্রত্যেকটা বিন্দু এক জায়গায় মানে করছি, স্পর্শ করছি। এটা একটা সরলরেখা পাইছি, যেটা হলো আমাদের টিপি সরলরেখা। এই ছিল মূলত হলো আমাদের এমপি এবং টিপি রেখা অঙ্কন। এখন তোমাদের পরীক্ষায় আসলে এভাবে তোমাদের অঙ্কন করে দেখাই দিতে হবে। বিষয়টা কি বুঝতে পারছো আমার? তো এখানে এই কথাটা মাথায় রাখতে পারো, এই কথাটা অনেকবার পরীক্ষায় আসছে এবং আসতেও পারে, যে আমাদের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। মানে দুইটা রেখা কিন্তু বাম থেকে ডানে কী হচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে। এই জিনিসটা, এটা অনেকবার পরীক্ষা আসছে। এরপরে দেখো, এরপরে আছে আমাদের স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি কোনটা? উৎপাদনের উপকরণ যে হারে নিয়োগ করবে, এই যে উপকরণগুলো আমরা 1 2 3 4 5 এইভাবে যেভাবে নিয়োগ করতেছি, মানে যে হারে বৃদ্ধি পায় উৎপাদন, যদি ওই একই হারে বৃদ্ধি পায়, মানে এখানে যত করে বৃদ্ধি পাচ্ছে উৎপাদনের পরিমাণ যদি সেই একই হারে বৃদ্ধি পায়, তখন তাকে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ উৎপাদন প্রথমে 1 থেকে 2 একক বৃদ্ধি পেল, তার মানে এটা 10 থেকে 20 হলো। 2 থেকে 3 মানে 1, তার মানে এখানে যতটুকু বৃদ্ধি পাইলো ঠিক অতটুকুই বৃদ্ধি পাবে। তাহলে 10 20 এখানে 10 বৃদ্ধি পাইলো, তার মানে তার পরবর্তী কত 10 বৃদ্ধি পাইছে 30। এরপর হলো এখানে কত 1 বৃদ্ধি পাইছে, এরপর 3-এর চেয়ে 1 বৃদ্ধি হলো 4, ঠিক এখানেও এই 10 পরিমাণ বৃদ্ধি হলো। মানে এখানে আমরা দেখব উপকরণগুলো যে হারে নিয়োগ করা হবে, উৎপাদনে ও পরিমাণটা ওই একই হারে আমরা বৃদ্ধি পেতে দেখব। মানে প্রত্যেক ক্ষেত্রে আমরা উৎপাদনের পরিমাণটা কী হবে, সহজ কথা মনে রাখার উপায় হলো প্রান্তিক যে উৎপাদন সেটা সেম হবে। কী হবে, সেম হবে। মানে সেম বলতে কি স্থির থাকবে, ওই জন্য কিন্তু সেম হয়। মানে উৎপাদনের পরিমাণটা স্থির থাকে, যার কারণে তুমি মনে করো উৎপাদন যে পরিমাণটা স্থির রাখছো, স্থির বলতে থেমে রাখছো, তার মানে তোমার আগে যতটুকু উৎপাদন হয়েছে অতটুকুই কিন্তু উৎপাদন হবে। এই উৎপাদন পরিমাণটা বৃদ্ধিও পাবে না, হ্রাসও পাবে না। কথা কি বুঝছো আমার? ওই জন্য তখন প্রান্তিক যে উৎপাদন, যে আমরা সর্বশেষ উৎপাদনটা পাই, সেটা পরিমাণটা একই হয়। একই বলতে কি, সেটা নির্দিষ্ট একটা সংখ্যা থাকে, 10 10 সব জায়গায় 10 হয়। কারণ বাই করো তুমি 20 থেকে 10 গেলে 10, 30 থেকে 20 গেলে 10, 40 থেকে 30 গেলে 10, প্রান্তিক উৎপাদন আমরা বাই করলাম এভাবে মূলত। তো এভাবে মূলত তোমার স্থির বা সমানুপাতিক উৎপাদন বিধি তোমাকে বুঝতে হবে। পরীক্ষায় তোমার এইভাবে লক্ষ্য করতে হবে যে এখানে কোন, তো আগে তুমি এই সংখ্যাগুলো লক্ষ্য করবা। তোমার পরীক্ষায় যেটা থাকুক ভাই, তুমি আগে সর্বপ্রথম যে জিনিসটা করবা, দেখো তুমি লক্ষ্য করবা প্রান্তিক উৎপাদন, এটা কি উৎপাদনগুলো ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে নাকি স্থির আছে। যদি বৃদ্ধি পায় তাহলে ক্রমবর্ধমান, যদি হ্রাস পায় তাহলে ক্রমসমান, যদি স্থির থাকে এরকম, তখন তাকে স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বলে তুমি ব্যাখ্যা করে দিবা। আর পরীক্ষায় সব থেকে বেশি যেটা আছে সেটা হলো ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধিটা, এটা সবচেয়ে বেশি আসে। আমি চিত্রটা আর এখানে আলোচনা করলাম না, এটা চিত্র ওই সেম একইভাবে একই প্রসেস। এই ভূমি অক্ষে আমরা লেবারের পরিমাণ, উপকরণগুলো পরিমাণ নিচ্ছি, লম্ব অক্ষ হলো টিপি, এই টিপি মোট উৎপাদনের যে পরিমাণ সেগুলো ধরা হয়েছে, ধরে চিত্রটা অঙ্কন করছে। ঠিক একইভাবে এখানে লেবার, এই যে লেবার পরিমাণটা আবার ধরা হয়েছে টিপি এমপি রেখার ক্ষেত্রে, আর উপরে হলো এমপি হবে, এখানে ভুল হয়ে গেছে টিপি, এখানে এমপি হবে। আর এমপি ক্ষেত্রে রেখাটা ভূমি অক্ষ সমান্তরাল কেন হয়েছে, কারণ মান একটাই সব জায়গায়। যখন 1 ছিল শ্রমে উৎপাদন উপকরণ তখন 10, যখন 2 তখন 10, 3 10, 4 10, সব জায়গায় 10। ওই জন্য 1-এর ক্ষেত্রে 10, 2-এর ক্ষেত্রে 10, 3-এর ক্ষেত্রে 10, 4-এর ক্ষেত্রে 10। ওই জন্য এই রেখাটা আমাদের কী হয়েছে, ভূমি অক্ষে সমান্তরাল হয়েছে। কথা কি বুঝতে পারছো আমার? অনেক কিন্তু ইজি।
এই কথাগুলো মনে রাখতে পারো। স্থির বা সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে মোট উৎপাদন রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী ও সরলরেখা হয়। স্থির ও সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে প্রান্তিক উৎপাদন রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, এই ভূমি অক্ষের সমান্তরাল। এরপরে যেটা, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এইটা থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে, তোমরা একটু এটা ভালোভাবে গুরুত্ব দিও, যে কমার সমান প্রান্তিক উৎপাদন বিধি। অর্থাৎ উৎপাদন উপকরণ যে হারে বৃদ্ধি পায়, মানে উৎপাদনের যে উপকরণগুলো এটা যে হারে বৃদ্ধি পাচ্ছে, প্রতি এক একক করে বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, উৎপাদনগুলো তার চেয়ে কম হারে কি বৃদ্ধি পাবে? মনে করো প্রথমে এক একক বৃদ্ধি পাচ্ছে, তার মানে প্রথমে 10 একক বৃদ্ধি পাইছে, এরপরে তাহলে এর পরিমাণ সমপরিমাণ তাহলে বৃদ্ধি পাওয়ার কথা। এই সমপরিমাণও বৃদ্ধি পায় নাই, তার চেয়ে কি আরও কম বৃদ্ধি পাইছে। 10-এর সমপরিমাণ কত? 10, তার মানে 20 হওয়ার কথা, এখানে 20 হয় না, তার চেয়ে কী হয়েছে? কম হয়েছে, 18 হয়েছে। তো এখন তার চেয়ে এখানে দেখো আরও কম, তার মানে এবার কত বৃদ্ধি পেলো? 8। তো এখানে দেখো 8-এর চেয়ে আরও কম বৃদ্ধি পাইছে, অর্থাৎ 24 হয়েছে, তার মানে এখানে কত বৃদ্ধি পাইছে? 6, মানে বৃদ্ধি পরিমাণটা কমছে। তো ওই জন্য বলছে যে উৎপাদনের উপকরণ যে হারে নিয়োগ করা হয়, উৎপাদন যদি সেই একই হারে বৃদ্ধি না হয়, তখন তাকে ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আর তোমরা চিনবা সহজ উপায় কি? তোমরা এই যে প্রান্তিক উৎপাদনটা আছে না, এটা আগে চোখ রাখবা, দেখবা প্রথমে কত? প্রথমে 10, তারপরে কত? 8, তার মানে উৎপাদনের পরিমাণটা ক্রমান্বয়ে কী হয়েছে? কমছে। প্রথমে 10 ছিল, তারপর 8, তারপর 6, তারপর 4, তার মানে এইভাবে যদি কমে, সেটা হলো আমাদের ক্রমসমান প্রান্তিক উৎপাদন বিধি। আশা করি বিষয়টা বুঝতে পারছো। চিত্র কি? চিত্র ওই একই ভাই, একবারে, মানে এটা বিরক্ত লাগে আমাকে বারবার বলতে। তোমরা তো তোমাদেরও বিরক্ত লাগবে, আমাকেও মানে বিরক্ত লাগে। কেন? কারণ ওই একই জিনিস। ভূমি অক্ষে আমরা লেবারের পরিমাণগুলো ধরছি 1, 2, 3, 4। এখন এখানে আরেকটা বিষয় কি বলে দিই, তোমাদের অনেক সময় পরীক্ষা কি থাকে, সময় বা এটা যদিও থাকে না, অনেক সময় অনেক চিত্রের ক্ষেত্রে এরকমটা থাকে যে প্রথমে থাকে 20, সরাসরি 20, তারপর থাকে 40, তারপরে থাকে মনে কর 35। কথার কথা বলতেছি, অনেক চিত্রের ক্ষেত্রে এরকম জিনিসটা লক্ষ্য করতে পারবা আর কি। তো ওটা কী করে? প্রথমে আবার সরাসরি একবার 20 দিয়ে দেয়। কেন ভাই, কেন তুমি 20 দিবা সরাসরি? তার মানে প্রথমে যদি তুমি 20 দাও, তার পরবর্তী তুমি কী দিবা? সরাসরি 40 দিবা, তারপরে তুমি কত দিবা? 60 দিবা। এখন এখানে 35 আছে, তার মানে তুমি তখন 35 দাও। অনেকেই এই জিনিসটা করে, প্রথমে এই সংখ্যাগুলো যেগুলো আছে সরাসরি এগুলো বসাই দেয় না। এই সংখ্যাগুলো কখনোই সরাসরি তুমি বসাবে না পরীক্ষা খাতায়। এই যে সংখ্যাগুলো আছে এগুলো সরাসরি বসাবে না। এখানে 20 আছে, 40 আছে, তারপর 35 আছে, তারপর মনে করো তারপর কত আছে? মনে করো 45 আছে, 50 আছে, যেটা থাক, মনে করো এখানে 45 আছে, সরি একটু 35 মানে আগে হয়ে যায়, 45 ধরলাম, 45 আছে। তো এরপরে মনে করো আছে তোমার 55 আছে, কথার কথা। এখন এই সংখ্যাগুলো তুমি সরাসরি বসা দিবা, এটা যেন কখনোই না দাও। কেন? এই সংখ্যাগুলো তুমি যে দিচ্ছ, এই ব্যবধানগুলো কি ঠিক আছে? এখন তুমি এখানে ব্যবধানগুলোর প্রত্যেকটা কি ধরছো? সমানভাবে ধরছো। তার মানে সমানভাবে ধরা মানে কি? প্রত্যেকটা ঘরে তোমার সমান সংখ্যা আছে। তার মানে প্রথমে যদি তুমি 20 ধরো, তারপরে তোমাকে এই ঘরে 40 অবশ্যই ধরতে হবে। তার মানে এখানে যদি 20টা ঘর থাকে, এখানেও 20টা ঘর আছে। তুমি যদি এখানে 10 ধরো, তার মানে পরেও তোমার 10 ধরতে হবে। এখানে যদি তুমি 5 ধরো, তার মানে পরেও তোমাকে 5 ধরতে হবে। তার মানে এখানে যদি 5 দাও, এখানে 10 দিতে হবে, এখানে 15, এখানে 20। তুমি যদি এখানে 10 দাও, এখানে 20, এখানে 30, এখানে 40। এখানে যদি তুমি 20 দাও, তারপরে তোমার 40, তারপরে তোমার 60, তারপরে তোমার 80, এভাবে দিতে হবে। কথা কি আমার বুঝছো? কারণ ব্যবধানটা প্রত্যেক ক্ষেত্রে সমান হয়। আর এই ভুলটা কখনো করিও না, এই সংখ্যাগুলো সরাসরি বসিয়ে দিও। তুমি লক্ষ্য করবা, দেখবা তোমার যেন চিত্রটা 6 থেকে 8টা ঘরের মধ্যে কভার হয়। এর জন্য বেশিও যেন না হয়, কমও যেন না হয়। কথা কি আমরা বুঝতে পারছো? তো দেখো এখন মানগুলো বসাও, যে টিপির কী মান আছে দেখো। মোট উৎপাদনের মান, মোট উৎপাদনের মানগুলো সর্বোচ্চ আমাদের কত? সর্বোচ্চ হলো 28, সর্বনিম্ন কত? 10। তার মানে আমরা যদি 5 করে নিই, সবচেয়ে খুব সুন্দর হয় চিত্রটা, ওই জন্য 5 করে নিচ্ছি ব্যবধান। 5, 10, 15, 20, 25, 30। এখন জাস্ট সংখ্যাগুলো মিলাইছে। একের সাথে কত সম্পর্ক? 10। একের সাথে 10 থেকে টানছে, 1 থেকে টানছে, যে জায়গায় মিলিত হয়েছে এখানে বিন্দু নিছি। তেমনিভাবে 2 থেকে টানছে, এদিকে হলো তোমার কত থেকে টানছে? 18 থেকে টানছে, যে জায়গায় মিলিত হয়েছে একটা বিন্দু নিছে। 3 থেকে টানছে, এদিকে 25 থেকে টানছে, যে জায়গায় মিলিত হয়েছে একটা বিন্দু নিছে। এবার প্রত্যেকটা বিন্দুগুলো নিয়েছে এবং বিন্দুগুলো নেওয়ার পর এভাবে তোমার সুন্দর করে ফ্রি হ্যান্ডে একটা রেখা অঙ্কন করছে। এবং এই রেখাটা কিন্তু প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে, পরে কিন্তু এই রেখাটা কিন্তু বাম থেকে ডানে নিম্নগামী হবে। এটা কিন্তু মাথায় রেখে। তারপর এরপর হলো একইভাবে তোমার এমপি যেটা রয়েছে প্রান্তিক উৎপাদন, সেই রেখাটা অঙ্কন করা হয়েছে। ওই একই প্রসেস, যে নিচে এল লেবারের পরিমাণগুলো, উপরে হলো আমাদের এই যে প্রান্তিক উৎপাদনের পরিমাণ, বিভিন্ন এককগুলো যেগুলো রয়েছে সেই অনুযায়ী ধরা হয়েছে। সর্বোচ্চ কত? 10, সর্বনিম্ন কত? 4। তার মানে আমরা 2 করে ধরলে সবচেয়ে পারফেক্ট হয়। 2 করে ধরি, 2, 4, 6, 8, 10 এভাবে ধরলাম। এখন যা সংখ্যাগুলো মিলাও, একের সাথে কত? 10। 1 থেকে টানবা, এই যে সোজা এভাবে আমি যেভাবে টানছি 2, তারপর কত বলছে? একের সাথে কত? 10 থেকে টানবা। 2 এর সাথে কত? 8, টানো, 8 টানবা। 3 এর সাথে কত? 3 এর সাথে হলো 6, 3 থেকে টানবা, এদিকে কত? 6 থেকে টানবা। তারপর হলো 4 এর সাথে কত? 4 এর সাথে হলো 4 এর সাথে 4 এদিকে টানবা, এদিকে টানবা। যে এই বিন্দুগুলো মিলিত হলো, এগুলো প্রত্যেকটা একবারে একটা স্ট্রেট লাইন টানবা, হয়ে গেল এমপি। মার্জিনাল যে প্রোডাকশন লেখাটা হয়ে গেল, প্রান্তিক যে উৎপাদন লেখাটা
সেটা হয়ে গেল। ঝামেলা আছে অনেক কিছু, কিন্তু চিত্র ওই একটাই, একটা চিত্র যে ভালো করে বুঝতে ভাই, সে তার জন্য কোনো প্রবলেম হবে না, আশা করি সে সবগুলো চিত্র বুঝতে পারবে। তো এই দেখো এখানে এই নোটটা একটু মনে রাখতে পারো যে ক্রমশ সমান প্রান্তিক উৎপাদন বিধিতে মোট উৎপাদন লেখা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, এই যে প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হলো এবং পরে তা বাম থেকে ডানে নিম্নগামী হয়, যেটা একটু আগে বললাম। পরবর্তী নিচে এই রেখাটা নিচে নামবে, এইভাবে এই রেখাটা আরও নিচে নামবে। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে প্রান্তিক উৎপাদন লেখা, এটা হলো মোট উৎপাদন লেখা, এটা মোট উৎপাদন লেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়, পরে নিম্নগামী হয়। আর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে প্রান্তিক উৎপাদন লেখা বাম থেকে ডানে কী হবে, আমাদের বাম থেকে ডানে নিম্নগামী হয়। এই ছিল মূলত আমাদের আজকের পর্ব। তো আশা করি তোমাদের পর্বটা সকলে বুঝতে পারছো এবং কারো কোনো প্রবলেম নাই। তো তারপরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো কিছু বুঝার বা বুঝতে পারে না এই জিনিসটা, তাহলে আমাকে কমেন্টে জানাবা। আজকে এখানে শেষ করতেছি, আমরা পরবর্তী পর্বে পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।